আমার ভুল হয়ে গেছে আম্মু বাবা, আমাকে মাফ করে দিও। এই অবস্থাতে গেছে, বাবা তো অসুস্থ, আমার ছোট মামাদের আমার বিয়ে, সে 2 দিন আগে সে চলে গেল। আমি বিয়ে সামলাবো না, রুগী সামলাবো না, আমি টেনশন করবো। আমি একা একটা মেয়ে মানুষ। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমার বাসা গাইবান্ধা সদরে। ওর সাথে আমার সর্বপ্রথম পরিচয় আমাদের ফেসবুকে, যে হাই কেমন আছো, আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো। ওকে আগে থেকে আমি চিনতাম, ওকে আমি আগে দেখছি, ওকে ভালো লাগতো, তাই ওর আইডিটা পেয়ে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি। কথা বলতেছিলাম, বলতে বলতে আমার বললো যে আপনাকে ভালো লাগে। আমি বললাম ভালো লাগতেই পারে, মানুষ যেহেতু আছে ভালো লাগতেই পারে। ওই দিন রাতেই আমাদের মানে এমন পর্যায়ে কথা চলে গেছে, লাস্টে দুজনের ভিতরে মনে করেন রিলেশনশিপে চলে যাই আমরা। আমি যখন সত্য কথা বলতে, আমি যখন ওদের বাসা ছিল রাস্তার সাথে, আমি তখন রাস্তা দিয়ে আসা করতাম, তখন দেখতাম ওরে, দেখতে তখন একটু হালকা হালকা ভালো লাগতো। তারপরে হঠাৎ করে একদিন এরকম পর্যায়ে চলে গেছে। পরে আমি ওর ডিরেক্টলি বলছি যে রিলেশন শুরুতেই যে আমি রিলেশন করবো না, যে বিয়ে করবো। প্রেমটা শুরু হলো ওখান থেকে। আমাদের এক পর্যায়ে আমরা দেখা সাক্ষাৎ করলাম, ওর কলেজে যাইতো, কলেজে ওকে নিয়ে যেতাম সাথে মিলা, প্রায় কন্টিনিউ আমরা দেখা সাক্ষাৎ করতাম, ওইভাবেই তো আশা করতাম, যেহেতু বাড়ির পাশেই বাসা। চলতে চলতে 1 বছর হয়ে গেল। একদিন আমরা ঘুরতে ঘুরতে আমাদের পার্কের ভিতরে আর কি, বাসার সাথে পার্ক আছে ওই পাশে, তো একদিন পার্কে আমরা ঘুরতেছিলাম, তো হঠাৎ করে আমাদের দুইজনে মানে পার্কে ঘুরতে ঘুরতে ওর আব্বু আমাদের দেখছে পার্কে। তা দেখার পরে তা আমাকে ডাকলো, ডাকে বলতেছে যে তোমার কি হয়। আমি বললাম যে আমার, তখন তো আপসেট হয়ে গেছি যে কি বলবো, কি থেকে কি না বলি। বলেন সত্যি কথা বলেছি, আমি ওরে পছন্দ করি, ওকে আমি ভালোবাসি। এই যাচ্ছি আমার বাড়িতে যখন জানাইলাম বিষয়টা, যেহেতু জানাজানি হয়ে গেছে ওই জায়গায়, তো আমি বাড়িতে জানাইলাম যে আমরা রিলেশনে আছি, তা কি করবা। এক কথা ছিল কি, মানে আমাদের বাসা থেকে আমি পুরো সাপোর্ট পাইছি, যেটা সত্যি কথা। মানে আমি যেটা বলছি একটু শুনছে। এই কথা শোনার পর যখন ওর বাসায় প্রস্তাব নিয়ে গেল, তো একবার না 2বার গেছিল ওদের বাসায় প্রস্তাব নিয়ে, তো ওর মা আর কি রাজি ছিল না। ওদের ফ্যামিলিটা একটু, ওদের আর্থিক অবস্থা আমাদের একটু ভালো, তা আমাদের টাকা পয়সা এমন নাই, তো ওইভাবে আমাদের কাছে দিতে চায়নি যে না আমার মেয়ে কিভাবে থাকবে না থাকবে। তারপরে আর কি ওইভাবে আরো রাজি ছিল না। আমাদের বাসা থেকে আমার আব্বু গেছে, আমার ছোট ভাই ছিল, তো একবার না 2বার গেছিল, যাওয়ার পরে ওরা রাজি হয় নাই, 2বারে আমাদেরকে ঘুরাই দিছে। তো হুট করে একদিন মামাতো ভাইয়ের সাথে আর কি নাকি ওর বিয়ের আর কথা চলতেছে, তখন ওই জায়গা থেকে মনে করেন আমি ডিসিশন নিলাম যে না, এগুলো আর দেরি করবো না। তারপর আমাদের দুইজনের মতামত নিয়ে দেখলাম যে আমার যেহেতু এভাবে রাজি হচ্ছে না, পরে দুইজন ডিসাইড করলাম যে আমরা বিয়েটা করেই ফেলি। পরে তখন ও পরীক্ষা শেষে আমরা মনে করেন কোর্ট ম্যারেজ করছি। কোর্ট ম্যারেজ এটা 1 মাস ছিল ওর বাসা, আমার কোর্ট ম্যারেজ করার 1 মাস পর্যন্ত বাসায় ছিল। তারপর আমি বাসায় জানালাম 1 মাস পর, যেমন আমি তো বিয়ে করে ফেলছি, তা এখন কি করবে। পরে আম্মু বললো যে বিয়ে তো যেহেতু করে ফেলছো তাহলে তো নিয়ে আসো। তো আমি ওকে ফোন দিয়ে বলছি যে এমন এমন রাতের আমি যাব 12টার দিকে। আমি ওইভাবেই গেছি, মানে কে দেখলো আর না দেখলো আমার ওটা, আমি যে ডিসিশন নিয়েছি যে আমি ওকে আজকে নিয়ে আসবো, মানে নিয়ে আসবো, কারণ আমার বউ, তা আমি তো বিয়ে করছি, আমার তো আর ভয় নাই যে আমি ওকে নিয়ে আসতে পারবো না। তা কেউ যদি আমাকে কিছু বলো, তা আমি ওকে বলবো যে আমার বউ হয়তো। আমি কাগজপাতি নিয়ে গেছি আমার সাথে, আমার বিয়ের যে কোর্টের যে কাগজপাতি ছিল ওগুলো নিয়ে গেছিলাম সাথে বিয়েতে। কেউ যদি কিছু ধরতো আমি বলতাম রে যে আমি আমার বিয়ে করার বউকে আমি নিয়ে যাচ্ছি। তো ওইভাবে আমি ওদের বাসার সামনে রিক্সা নিয়ে গেছি, রিক্সা নিয়ে যা পরে ওকে আমি যা ফোনে যোগাযোগ করে বাসা থেকে নিয়ে এসেছি বিয়ের 1 মাস পরে। পরে রাতের বেলা আসলো, আসার পরে মনে করেন আমার বাসা থেকে আমি শহরে বলেই গেছি যে আমি ওকে আনতে যাচ্ছি। তা সবাই ওই অপেক্ষায় ছিল যে কতক্ষণে আমি আসবো। ওকে যখন নিয়ে আসলাম তখন কোনো ইয়ে ছিল না, তো ওকে আসলো, ওকে ঘরে তুলে নিয়েছে। পরে তো ও যেদিন আসছে তার পরটার দিন ওর আন্টি বিয়ে ছিল, মানে ওর বিয়ের আগের দিন রাতে ওর বাসা থেকে আসছে। ওর বিয়ে আন্টির বিয়েতে ও অ্যাটেন্ড ছিল না আর কি। ওইটা নিয়ে আর বিশেষ করে মন খারাপ ছিল সবার, যে বিয়ের আগের দিন কিভাবে চলে গেলা, বিয়েটা পার করে যাইতা, এটা নিয়ে বেশিরভাগ সবার মন খারাপ ছিল। তারপরে ওর ফ্যামিলি থেকে ওর আম্মু আসলো, ওই এর পরের দিনই আসলো আর কি। ওর আম্মু আয়সা ওকে কয়েকবার নেওয়ার জন্য আসছিল, 4-5 বার আসছিল ওই দিন, আমরা যেদিন আসি তার পরের দিন 4-5 বার আসছিল ওকে নেওয়ার জন্য, মানে কয়েক তরফা আসছিল। একবার একজন আসছিল ওই দিনে, মনে করেন 4 বার আসছিল ওকে নেওয়ার জন্য, কিন্তু লাস্টের পর্যায়ে ওকে আর নিয়ে যাইতে পারে নাই। ও বলছে যে যাবে না। পরে ওরা আসে বলতেছে যে আমাদের মেয়েকে আমাদের দাও, আমরা আবার নতুন করে শুরু করি। মানে আমাদের নতুন করে বিয়ে দিতে যাচ্ছিল, তখন আমার ফ্যামিলি বলছে যে না, আমরা তো 2বার প্রস্তাব নিয়েই গেছিলাম, আপনারা যেহেতু রাজি হন নাই, তো এই জায়গায় যেহেতু আমার ছেলের বউ চলে আসছে আমরা আর দেবো না। মানে আমার ফ্যামিলি থেকে আর ওকে যাইতে দেয় নাই। বিয়ের বর্তমান আজকে 5 মাসে চলে। সাদিয়া, আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবারের সাথে আপনার যোগাযোগ হয়? আমার পরিবারের সাথে যোগাযোগ হয় না, আমার আন্টির সাথে কথা বলছি, দেখাও করছি, তা বাসায়
সেটা নিয়ে নাকি ঝামেলা হয়েছিল। আন্টি আমাকে কথা বলতে নিষেধ করছে, তাই আর ফোনও দেই না, কথা বলি না। আমার বাবা স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক করছিল বিয়ে করার ঠিক 1 মাস আগে। তো আপনার বাবাকে এভাবে অসুস্থ রেখে আপনি চলে আসলেন? এখন বিয়ে করছি, তা আশা তো লাগবেই, তাই চলে আসছি। আচ্ছা, আপনি বাবার বড় মেয়ে, আপনার মনে হয় না পরিবারের কথা, বাবার কথা? হ্যাঁ, মনে হয়, হবে না কেন? আপনার মাকে কখনো ফোন দিয়েছেন? না, আম্মুকে ফোন দিইনি, বাবার সঙ্গে একবার কথা বলছি। শুনছিলাম অসুস্থ নাকি, তাই ফোন দিছিলাম। তা বাবা কথা বলতে চায়নি, সেই জন্য আর কথা বলিনি। আমরা এটাকে উৎসাহিত করছি না, আমরা অবশ্যই চাই সামাজিকভাবে প্রতিটা বিয়ের কার্য সম্পাদন হোক, প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ে তাদের পরিবারের অনুমতি নিয়ে পরিবারকে ম্যানেজ করে রাজি করিয়ে বিয়ে করবেন, আমরা এটাই আশা করি। অনেক ক্ষেত্রেই হয়তো আপনারা প্রাপ্তবয়স্ক হয়ে যান, তখন আপনারা নিজেরা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা অবশ্য বাবা মায়ের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তখন, যেটা সাদিয়া আপনার বাবা মার ক্ষেত্রে হয়েছে। এবং আপনি বলছিলেন আপনার বাবা শয্যাশায়ী, কারণ উনি ব্রেন স্ট্রোকের রোগী। আপনার ভবিষ্যৎ সন্তান যদি আপনাদের অনুমতি না নিয়ে এই সেম কাজটা করে, কি করবেন? এখন কি করব, মেনে নিব, করার কি আছে? আমি যেহেতু করছি, আমার সন্তানও করবে না, এটা তো কোথাও লেখা নাই। বাবা মা সব সময় চায় যে তারা যেমন আছে তার থেকে ভালো কিছু খুঁজতে, আরো বেটার কিছু খুঁজতে, ভালোর জন্য, আরো ভালো রাখার জন্য। মানে আমার যতটুকু সক্ষমতা, আমি চাইবো আমার সন্তান আরেকটু ভালো থাকুক। এই জন্যই হয়তো বেটার পাত্র খুঁজে বা বেটার ফ্যামিলি খুঁজে। তো অনেক সময় যেখানে সন্তানদের সাথে বাবা মায়ের এই বিয়ে শাদী নিয়ে দ্বিমত হয়, আমরা উৎসাহিত করি যে আপনারা অবশ্যই ফ্যামিলির অনুমতি নিয়ে বিয়ে করবেন, আমরা এটা সবসময় বলে থাকি। সাদিয়া চাচ্ছে যে তার পরিবারের সাথে যে কোনোভাবে আবার সম্পর্কটা ঠিক করার জন্য, তাই তো সাদিয়া? জি। কিন্তু এখন পর্যন্ত আপনার মা আপনার কোনো খোঁজ খবর নেয়নি, তাই তো? না, আপনি কি কখনো ফোন করে দেখেছেন, আপনার মাকে ফোন দিয়ে দেখেছেন? না, আমি কখনো চেষ্টা করিনি। আপনি ফোন দেন, আপনার আম্মুকে একটা ফোন দেন। খালাম্মা, আসসালামু আলাইকুম। সাদিয়া বিয়ে করেছে গত 5 মাস আগে, আপনাদের অনুমতি না নিয়ে। আমরা কখনোই এটাকে সাপোর্ট করি না, আমরা এটাকে উৎসাহিত করি না, বরঞ্চ আমরা সবসময় এটা বলি যে সন্তানদের ভবিষ্যৎ ভালোর জন্য যেটা ভালো হয় বাবা মা সেটাই করার চেষ্টা করে সব সময়। তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন যে এখন আসলে এদের সম্পর্কের ভবিষ্যৎটা কি? 5 মাস যাবত আপনাদের সাথে মেয়ের কোনো যোগাযোগ নাই। যোগাযোগ নাই বা যোগাযোগ করতেও চাই না আমরা। তো এটাতে করে তো আপনাদের মেয়ের ভবিষ্যৎ তো খারাপ থেকে আরো খারাপ। যখন বুঝবে তখন নিজেও চলে আসবে। তো ততদিনে দেরি হয়ে যাবে না? দেরি হয়ে যাক আর কিছু হোক, কিন্তু আমরা এটা, আমি ওই ছেলেকে আমি কখনো মানিয়ে নিতে পারবো না। মানে না, আমার একটু সাথে খাবার না থেকে আমার মানে সম্পর্ক সবাই ত্যাগ করে। ওর বাবা তো মানে সব চাইতে আমার আরো দুটো মেয়ে আছে, তাতে তো ওকে বেশি ভালো লাগতো। ওর থেকে ওর বাবা আমার অসুস্থ হয়ে করছে। এখন ওর বাবাকে বাহিরে না যাচ্ছি, রান্না করতেছি, পাসপোর্ট হিসাবে সব করতে দিছি। মানে চিকিৎসার জন্য? হ্যাঁ, চিকিৎসার জন্য। সবকিছু আপনি একা হাতেই সামলাচ্ছেন? হ্যাঁ, আমার তার কেউ নেই। কেমন আছেন আপনি মেয়েকে ছাড়া এখন? এখন আর আল্লাহর মতো অনেক ভালো হয়। ওই যে আমার ফ্রেন্ড থাকে, ভালো থাকতে পারে, আমরা আল্লাহ। ওরে বাবার ইচ্ছা ছিল ইন্টারমিডিয়েট পাস পিসের বাইরে পাঠান, বাবার ইচ্ছা ছিল খুব। আপনাদের পরিবারের সবাই এই ব্যাপারটা নিয়ে তো অবশ্যই আপনারা মর্মাহত, মন খারাপ আপনাদের। মন খারাপ হবে না একটা? এই সম্পর্কটা আপনি কোনোভাবেই মানতে চাচ্ছেন না বা মানতে পারবেন না? না, কখনো না। কিন্তু আমার মেয়ে তোর আসলে একা, আমি আমার মেয়েকে নিব না, কারণ আমার তো মেয়ে। কিন্তু আমি এই ছেলে কখনো মানে নেবো না। এই অবস্থাতে গেছে, আর বাবা তো অসুস্থ, আমার ছোট আমাদের আমার মেয়ে হচ্ছে 27 তারিখে গেছে, 29 তারিখে আমাদের বিয়ে। মানে 2 দিন পর তার ফুপুর বিয়ে ছিল, আপন ফুপু? হ্যাঁ হ্যাঁ, সে 2 দিন আগে সে চলে গেল। আমি বিয়ে সামলাবো না, রুগী সামলাবো না, আমি এই টেনশন করি। আমার সময় অসুস্থ, আমি একটা মেয়ে মানুষ, কোনটা সেটা করে না। কি অবস্থা আমি ছিলাম ওইটাই টাইমে পরীক্ষা, আমি ভাত তুলে তুলে খাওয়াইছি এনে। এই হাত তুলে কখনো ভাত তুলেও পাইনি, আমি নিজে ভাত তুলে খাওয়াইছি। বা ছোট তুটে নিয়ে আসতে পারে, হাত ধুলে গেছে ওরা না, হাত ধুলো কাজ করতে দেয়নি, সবসময় উঠে উঠে খাওয়াইছি, কোনো একটা কাজ করতে দেয়নি। এই একটা ডিম ভাজাতে কয়েতে ডিম ভাজাতে উল্টা বেশিটা উল্টাতো। এখন মাত্র বেশি নকলে বলে সব কাজে বলে এক করে নিয়ে সারা বলে সঙ্গে শিখুক কোন সবাই আপকুক করে ওর জন্য। আপনি যাই বলেন বলে খাবি, এটা বক্তব্য পানি দেবো না, এটা বলে দিয়ে। খালাম্মা, আমরা কিন্তু, আমাদেরকে প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা কিন্তু তার হয়ে রিকোয়েস্ট করার জন্য ফোন দিই নাই। আমি খালি আপনাকে ফোন দেওয়ার একটাই কারণ যে আসলে বাবা মার কতটুকু কষ্ট হয় মেয়েরা, ছেলে মেয়েরা যখন এই কাজগুলো করে। আমি খালি এতটুকু এই ঘটনাটাই মানুষের কাছে পৌঁছাতে চাই যে এইগুলো শোনার পর
কোনো সন্তান যদি এই পথ থেকে ফেরত আসে? আমার মেয়ে যদি আসে আমি আমার মেয়ে নেবো আবার। কিন্তু আমি ওর ছেলে কখনো আমি গ্রহণ করতে রাজি নই। আমি যাওয়ার শুনতেই পারে, আমার হাজবেন্ড শুনতেই পারে না। শুধুমাত্র মেহেদীর আর্থিক অবস্থা খারাপ এ কারণে কি আপনি তাদেরকে মেনে নিতে চাচ্ছেন না? না না, এই কারণে আমার আমার পছন্দই না, ফ্যামিলি আমার পছন্দই না। সবাই আজকে যাবা, আজকে কালকে যাবা, থাকতে এরকম গ্যারান্টি আছে। আমার ফ্যামিলি আমার পছন্দ না, আগে থেকে আমার পছন্দ না। ছেলে শিক্ষিত না, শিক্ষিত হতো তবে একটা কাজ হতো, শিক্ষিত না ছেলে। গ্রাম বাংলার আপনাদের মতো মাদের কারণে আমাদের সমাজের যতগুলো ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হয়েছে, আপনাদের অনেক অবদান। আপনারা হয়তো নিজেরা অত বেশি সুযোগ পান নাই ছোটতে পড়ালেখা করার, কিন্তু আপনারা, আমার মাকে আমি দেখেছি যেভাবে সন্তানদের জন্য চেষ্টা করে গেছে, ছেলে কি মেয়ে সবার জন্যই। আপনার কথাগুলো শুনে আমার মায়ের কথা মনে হচ্ছে যে আপনার খুব মনে হচ্ছে যে আপনি নিজের সন্তানকে লেখাপড়া করে উচ্চশিক্ষিত করার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। আপনাদের মতো মানুষ যখন এভাবে মানে কষ্ট পেতে দেখি এভাবে, তখন আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কষ্ট হয়। বিশ্বাস করবেন দাদা, আপনি বিশ্বাস আমার বাবার অবস্থা এতটাই খারাপ ভাবতেই পারবেন ওই পর্যায়ে কেন এই কাজটা করলো। এমন অবস্থায় আমি আমার ননদের বিয়ে, ওই সময় ভাবে এতটাই অসুস্থ হয়েছে, খবর বিয়েটা পারবে এই করো, এমন সময় গেছে আমাদের খবর না করতে পারি। আমি পাত্রের মা ভাই, আমি ওর বাসা, ওর ছেলের বাসাতেও গেছিলাম, আমি ওর বিয়ে টানার চলে, কিন্তু আমার মেয়ে আসেনি। আমি বলছি তোমরা আসো, আমার ওদের বিয়েটা পারবে যে, তোমাদের একটা ঘর হবে, তোমাদেরকে পার করে দেবো, সিলেক্ট করে আমাদের কি করা লাগে আমরা সেই ব্যবস্থা ওরা করে দেবো। আমি এই প্রস্তাবও ওদেরকে দিয়েছিলাম, বলে দেখে আমি দিতে দেখেছিলাম। আমি এই তো ওরা শোনেনি, ওরা আমার মেয়েও আসে, ওরা আমার মেয়ে বাড়তে দেয়নি। ওরা আমি বলি ছেলে তো বিয়ে কাজ ছেলে তো জীবনে একটা কর্ম করে সেটা হলো, আমি যেটুকু বেড়ে ধরা সেটুকু করে দেবো। আর একটু ছিল, ওরা কেউ শোনেনি বাবাটা আমার। আর আমার ছেলে মেয়েকে এসে হাত পেবো না, যেহেতু বিয়ে হয়ে গেছে, সেদিন মা দর কি আছে। আমি সেটাও বলতাম যে আমি আজকে নিয়ে যাই, আমার ওদের বিয়ে পার হোক, শনিবারে বিয়ে পার হবি, আপনাদের মঙ্গলবারে ডেটও দিয়ে এসেছিলেন, আপনারা যাবেন, যাই বলবো একটা উঠতে হবে, আমার কি কি চাওয়া কি চাওয়ার লাগে আমি সবকিছু দিয়ে দিব। আমি বিয়ে এই প্রস্তাবও দিয়েছিলাম, মঙ্গলবার ডেটও আমি দিয়েছিলাম। আসলে উনি কান্নায় ভেঙে পড়েছেন, ফোনটা আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের বলার মতো আসলে ভাষা নেই, আসলে আর কিছু আমি বলতে চাই না। যার সন্তান আপনি, তারা আমাদের থেকে ভালো বোঝেন, যে আমাদের থেকে ভালো চিন্তা আপনার জন্য তারাই করে। কিন্তু একটা কথা আমার বলার আছে মেহেদী, আপনি কি আরেকটু ধৈর্য ধরতে পারতেন না? কেবল 18 বছর, কেবল মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, আরেকটু কি সময় নেওয়া যেত না? আপনি কেন এত তাড়াহুড়া করে বিয়েটা করে ফেললেন? না তাই তো, আমি তাড়াহুড়া করিনি। আমি বলছিলাম, তো বলতেছিল যে না, ওর উপরে অনেকভাবে মানসিক চাপ দিচ্ছিল ওর বাড়ি থেকে ওর আম্মু। তো আপনার কি উচিত ছিল না যে সে তার পরিবারের সম্মতিতে আপনার কাছে আসুক, শেষ পর্যন্ত চেষ্টাটা করা? নাকি আপনারও সাদিয়ার প্রতি ভরসা কম ছিল, যে কোনো সময় সাদিয়া চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম কোনো ব্যাপার ছিল? ওইরকমই ছিল আর কিছুটা, কারণ ওর উপরে যেভাবে পেশা কি ছিল ওর বাড়ি থেকে, তো আমি চাচ্ছিলাম ওই লোক আমি হারাই আর কি। ব্যাপারটা কি মানে সাদিয়ার পরিবারের আর্থিক অবস্থা কি আপনাকে বেশি প্রলুব্ধ করেছিল? না, আমার ওইরকম কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের যে নাই ওইরকম না, কিন্তু আমাদেরও আছে। তাহলে সাদিয়ার চেঞ্জ হয়ে যাবে কেন? আপনি কেন তার উপর আস্থা রেখে আরেকটু সময় মানে নিতে চাইলেন না? কারণ আপনার তো এটা বোঝা উচিত ছিল যে আপনার হবু শ্বশুর কেবল স্ট্রোক করেছে, 1 মাস হয়েছে, আপনি সে অবস্থাতে মানে এই কাজটা করলেন। মানে সাদিয়ার জায়গায় যদি আপনার নিজের ছোট বোন এরকম ঘটনা ঘটাতো, ব্যাপারটা কতটা খারাপ হতো। ঠিক আছে, সময়টার কথা বলছি। আপনি এমন এক সময় বিয়ে করেছেন যখন তার বাবা ব্রেন স্ট্রোক করেছে, তখন বিয়ে করেছেন। আবার এমন একটা সময় তাকে নিয়ে চলে এসেছেন যার পরের দিন তার আপন ফুপুর বিয়ে। ব্যাপারগুলো একটু কেমন না? সেই সময় আত্মীয় স্বজন সবাই ওদের বাড়িতে, অনুষ্ঠানকে কেন্দ্র করে এক জায়গাতে হয়েছে, ওই সময়ে সাদিয়া এমন একটা ঘটনা ঘটেছে, এটা তো পারিবারিকভাবেও সবাই মিলে বিপর্যস্ত হয়ে গেছে তারা। আরেকটা ব্যাপার আপনাকে প্রশ্ন করব, বিয়ে করার পর সাদিয়ার মা যখন আপনাকে এই প্রস্তাবটা দিল যে সাদিয়াকে আমরা নিয়ে যাই, পরবর্তীতে একটা ডেটও দিয়েছিল, সামনে মঙ্গলবার তোমাদের ফ্যামিলি থেকে তোমরা আসো, এরপর আমি একটা ঘরোয়াভাবে বাকি কাজ সম্পাদন করে তোমাদেরকে উঠিয়ে দিব। তো যেহেতু আপনি বিয়ে করে ফেলেছেন, তারপরেও আপনি এই সাহসটা কেন পেলেন না? সাদিয়াকে তার পরিবারের কাছে কেন যেতে দিলেন না? আমি বলছিলাম, কিন্তু ও যাইতে ইচ্ছুক ছিল না। সেটা লোক দেখানো, কিন্তু আপনি মন থেকে চান নাই সাদিয়া যাক। সত্য বলতে এখন দেখেন, আমি অনেক কষ্ট করে ওরে মনে করেন আমার বাড়িতে ম্যানেজ করে এখন নিয়ে এসছি, কিন্তু ওরা যাওয়ার পরে যে ওকে আটকায় দিত। আপনার বিয়ে করা বউ প্রাপ্তবয়স্কা, মানে ইচ্ছে করলে কি আটকাইতে পারতো? না,
ওইটাই ভুলে গেছে। আমি ওইভাবে তখন বুঝতে পারি নাই যে আমাদের সিচুয়েশনটা কিভাবে কি হবে না হবে। সাদিয়া, আপনাকে নিয়ে আপনার বাবার একটা প্ল্যান ছিল উচ্চশিক্ষিত করার, পড়ালেখা করার। আপনি কি মানে আপনার স্বামীর সংসারে এসে পড়ালেখার সুযোগটা পাচ্ছেন? জি, জি। আমার প্ল্যান, আমি ওকে যতদূর পর্যন্ত পড়াশোনা করতেছি আমি করাবো। আমিও পড়াশোনা করব। দুজনে আমি পাশাপাশি আমি জবও করতেছি। আমার জব থেকে প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট দেয়। সাদিয়া কি আপনাকে রান্না করে খাওয়াতে পারে? সাদিয়া কি রান্না জানে? সাদিয়া রান্না আম্মুর সাথে পাশাপাশি সাথে ও তো বাসায় তো কিছুই করে নাই। প্রথমত মনে করেন ওর মা ওর টাইম মতো এসে খাওয়াই দিছে আর কি। সকালের টাইমে এসে খাওয়াই দিচ্ছে, দুপুরের টাইমে খাওয়াই দিচ্ছে, রাতের টাইমে এসে খাওয়াই দিছে। এখন আমরা ও যা আসছে ওকে জিজ্ঞেস করে দেখেন, এখন পর্যন্ত ওকে কোনো চাপ করে ওকে বলা হয়েছে তুমি কাজ শেখো। ও আম্মুর সাথে থাকে, যেটা সাহায্য সহযোগিতা করা লাগে ও আম্মুকে সাহায্য সহযোগিতা করে, এই আর কি। এখন তো সবকিছু আর আগের মতন ঠিক করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আম্মু বাবা আমাকে মাফ করে দিও। আমরা আশা করব আপনাদের পরিবার আপনাদের বিয়ে পূর্ণতা পাবে, উভয় ফ্যামিলি আপনাদেরকে মেনে নিবে। মেনে দিয়ে আপনার অনেক বড় রেসপন্সিবিলিটি। আপনি একটা মেয়েকে বাসা থেকে তার বাবা মায়ের অনুমতি ব্যতি রেখে নিয়ে এসেছেন। আশা করি আপনাদের যে কাজটা আপনারা করে ফেলেছেন, আশা করি আপনাদের সংসারটা সুখের হবে। আপনারা একজন আরেকজনকে বুঝে চলবেন। যদিও আইনগতভাবে আপনাদের বিয়ের বয়স হয়েছে, সাদিয়ারও আমরা জন্ম নিবন্ধন এগুলো চেক করে দেখেছিলাম যে ওনার বিয়ের বয়স হয়েছে, এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি আইনগতভাবে পারমিট করে বিধায় আমরা তাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, নতুবা আমরা তাদেরকে স্টুডিওতে সেই সুযোগটা দিতাম না। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা জানাই। আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আপনারা ভালো থাকেন, আপনাদের সমস্যার সমাধান হোক, এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।